উঠোনে এখনও রৌদ্র ওঠেনি, ওই দেখো একটু একটু করে রোদ এখন আসছে। আর এই যে মা দিকে কাপড়গুলো শুকিয়ে দিচ্ছে পুচকুসোনার ধুয়ে, আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন চা করতে। তো এই যে চিনি দিচ্ছি, লবণ দেবো এক চিলতে, আর দেবো চা পাতা একটু, আর একটুখানি গোলমরিচ, ব্যাস লাল চা হয়ে গেলে সবাই আমরা চা খাবো। আর ওই দিকটায় ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হতে থাকবে, এদিকে চাও আমরা খেতে থাকবো। নিজে ওখানে আসে না, কাঠ খায় না, ওটা ডেস্কিতে বসে, ওর মনে হয় বাড়ি থাকা যায় গ্যাসের না নিচে টেবিল। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালো আছে নতুন আরেকটা ব্লগে। তো এখন বেজে গেছে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন থেকে না অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি। তো সামনে আসলাম এখন। তো এখন পেঁপে কেটে নেবো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চা খাওয়া আমাদের হয়ে গেল। আর পেঁপের সবজি হবে আজকে, চলো ওটাকে কেটে নেব। আর মা আর ভাই আজকে বেরোবে, তো তোর জোর চলছে। চলো পেঁপেটা কেটে নিই। আর সোনু ওদিকে ব্রাশ করছে আর টিভি দেখছে। তো এখানটা পেঁপেটা কেটে নিচ্ছি, পেঁপে তরকারি হবে আজকে মিতুর জন্য। আর এদিকে মিতুর সঙ্গে গল্পও করছি, হাসছি, জানি না কি গল্প করছি। তো যাই হোক, চলে আসলাম এদিকটায়, ভাত প্রায় হয়ে এসছে, চলো মাঠটা ছেঁকে নেব। আর এখানটায় আমার সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, একটুখানি পেকে গেছে, কোনো ব্যাপার না, মানে খুব বেশি একটা পাকেনি, এরকম হলেও খাওয়া যায় সবজি। ভাত হয়ে গেল, এদিকে মা রেডি হয়ে গেছে, আর মা আমাকে বলে দিচ্ছে যে এই করিস, ওই করিস, এইভাবে করিস, সব বুঝিয়ে দিয়ে বেরোচ্ছে। তা আমাকে বলছে যে ভাত আছে এখানে, মানে ভাত একটু বেঁচে গেছে, কালকে ভাই খায়নি রাত্রে, তো সেই জন্য আর কি মা বলছে ওগুলো খেয়ে নিস, নাহলে হচ্ছে আমার জন্য রাখিস। তো মা আর ভাই যে এখন বেরোচ্ছে, ভাই হচ্ছে এদিকে নিয়ে গিয়ে দিদি বাড়িতে রাখবে পরে, কারণ 4টার সময় থাকি নাকি, মানে টেস্ট হওয়ার কথা। তো ভাই রেখে এসে পরে আবার 4টার সময় যাবে। বাবা এখানটায় মুড়ি খাচ্ছে, আমাদেরকেও দিল। তো এবারে পেঁপের সবজিটা করে নেব, তার জন্য ওখানে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে, আর তারপরে একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তো ওগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁপেটা এখানে ঢেলে দেবো, শুধুই পেঁপে, আর কিচ্ছু দিইনি ওখানে। তো একটু বেশি করেই পেঁপে দিয়েছি, বেশি করে বলতে পুরো পেঁপেটাই দিয়ে দিয়েছি, কারণ মা বললো যে মাও একটুখানি পেঁপে সবজি খাবে, তো সেই জন্য পুরো পেঁপেটাই দিয়ে দিয়েছি। আর আমরাও একটু একটু করে খেতে পারবো এখন। আমাদের গ্রামের বাড়িতে এরকম একটা মানে পথ্য সবজি খুবই অ্যাভেলেবল। বাইরে থাকাকালীন মানে এগুলোই কিনে খেতাম। আর এখানে হচ্ছে বাড়ির আশেপাশেই চারা গাছ থাকে, তো প্রচুর হয়। তবুও তো অনেক কটা কেটেই ফেলেছে বাড়িতে, নাহলে আগে তো প্রচুর ছিল। আমাদের বাড়ি থেকে পেঁপে মানুষ বস্তায় বস্তায় নিয়ে যেত, এরকম আর কি। কারো বাড়িতে কেউ অসুস্থ হলে বস্তা ভরে নিয়ে যেত, এত পেঁপে ছিল। প্রচুর পেঁপে পেকেও থাকতো, যেহেতু এত তো আর সবজি খাওয়া হতো না, তো প্রায় দিনে মানে পেকে পেকে থাকতো। তো আমি যেতাম আর একটা করে ছিঁড়ে আনতাম, কেটে কেটে খেতাম, দারুণ মিষ্টি লাগতো পাকা পেঁপে। তো এখানটায় এই যে ডাল, ডাল বলে সরি, পেঁপের সবজি আর কালো জিরা দিয়ে মিতুকে দিয়ে দিলাম। আর তারপরে বাকি সবজিগুলো করব। আর আমি তো পটল ভাজা দিয়ে খেতাম।
তো জেঠিমা ওখানে ছিল, জেঠিমা বলছে হ্যাঁ পটল ভাজা তো খাওয়া যায়। তো আমিও অবশ্য পটল ভাজা দিয়ে খেতাম ওই সময়। তো সেই জন্য ওকে পটল ভাজা দিলাম। তো পটল ভাজাগুলো যে আছে, যেহেতু আরও দুবেলা খাবে, তো থাক, সেই জন্য আমি এদিকে আবার বেগুন ভাজা করে নিলাম কটা, আর করব মুসুর ডাল পাতলা করে। তো এটা আমরা সবাই খেতে পারবো। কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম ডালের মধ্যে, আর একটুখানি পেঁয়াজও কেটে দিয়েছি। তো এটা এখন সেদ্ধ হতে থাক, সিদ্ধ হয়ে গেলে পরে ফোড়ন দেবো। এখন শোনো ওদিকটায় বাবার ঘরে টিভি দেখছে, তো দেখি কি করছে ও। দাদু। কি বড় দাদু? হুম, জেঠু আর কি আমার, ওই তো দাদুই তো। জেঠু এখানটায় ওকে লিচু এনে দিয়েছে, বসে বসে খাচ্ছে। তো আমিও একটু ট্রাই করি। লিচি খাচ্ছে, লিচি। তো পুচু সোনাকে নিয়ে যে জেঠিমা এখন আসলো, আর আসলে সবাই তো ব্যস্ত ছিলাম। আমি এদিকে চা করছি, রান্না করছি, মা কাজগুলো সামলাচ্ছে, কাপড় চোপড় ধুয়ে পুজো দিয়ে স্নান সেরে ঝাড়ু টাড়ু দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে যাচ্ছে। তো সবাই ব্যস্ত জন্য পুচকু সোনা জেঠিমার কাছে ছিল এতক্ষণ, তো এখন আসলো, খাচ্ছে ও। আর আমি তোকে ভাতটা দিয়ে দিলাম, এখন 10টার দিকে ভাতটা দিয়ে দিয়েছি, এখন 10:30টার মতো বাজে। আর এখন আমার বেগুন ভাজা হলো, ডাল হচ্ছে, আর বাকি এই ডালটা হলেই আর কি রান্না কমপ্লিট। বাবা আবার শাক এনে দিল একটু, তো ওই শাকটা দেখি যদি পারি তো ওটাও বানিয়ে নেব। বেগুন ভাজা করলাম, পটল ভাজা করলাম, পেঁপের তরকারি করলাম, আর ডাল হচ্ছে। বাস রান্না কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা শুরু করব ভাবছি। তো দেখি সোনু কী করছে এখানটায়, দেখতে চলে আসলাম। ডালটা যেহেতু বসিয়েছি একটু সময় লাগবে সেদ্ধ হতে, সময় হয়ে গেছে 10:30। চলো একটু লিচু খাই, মানে এবছরে লিচুও খাওয়া হয়নি। সেদিনকে সোনু নিয়ে এসেছিলো, সেদিন তো খাই না। হ্যাঁ সেদিন বলছিল খাও খাও, ওই মুহূর্তে আমি ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার সময় কী করে খাই বলো তো? তো সোনু বলছে খাও, নাহলে কিন্তু আর খেতে পাবা না, এই বছরই শেষ হয়ে যাবে, মানে বাবানদের বাড়িতে লিচু শেষ হয়ে যাবে, সব পাড়িয়ে ফেলেছে। তো সেই জন্য বলছিল, আবার জুইকেও দিচ্ছিল, জুই এ নাও লিচু শেষ হয়ে যাবে কিন্তু খাও, সবাইকে খেতে বলছিল। সবাইকে না, তাহলে তোমাকে আর দিতে। ও আমাকে আর জুইকে। তো চলো একটা খেয়ে দেখি। মিষ্টি আছে। বন্ধুরা এখন চলো ফোড়নটা দিয়ে নেব। তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি কালো জিরা, কালো জিরা নয় পাঁচফোড়ন দিয়েছি একটুখানি, কালো জিরাও আছে এখানে, আর দিয়েছি একটু পেঁয়াজ। তো এবারে ফোড়নটা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা একটা কথা আজকে তোমাদের সঙ্গে বলতে চাই, মানে একটা ব্যাপার অনেকবার ক্লিয়ার করেছি, তারপরেও অনেকের মনে প্রশ্ন আর কি। তো সেই জন্য ভাবলাম চলো আরও একবার এটা ক্লিয়ার করে দিই ভালো করে। বলেছি কিন্তু আমার মুখের কথা অনেকের বিশ্বাসই হয় না, কি করব, কিছু করারই নেই। তো সেই জন্য ভাবলাম চলো আজকে মানে যুক্তি দিয়ে বোঝাই আর কি। তো বন্ধুরা বলেছিলাম যে আমার হাজব্যান্ড এখন এই মুহূর্তে 2-3 মাস মতো বেতন বন্ধ থাকবে। তো এটা যাদের সঙ্গে ঘটে গেছে হয়ে গেছে তারা তো জানেই, যারা মানে এই ইয়েতে আছে, এই লাইনে আছে, ডিফেন্সে আছে, তারা তো জানে। কিন্তু ডিফেন্সের মধ্যে অনেকের এরকম হয় না, কারণ তারা ইউনিট টু ইউনিট পোস্ট হয়, তাদের হয়তো তাদের এরকম সমস্যাটা দাঁড়ায় না। কিন্তু যারা ইউনিট টু ইউনিট পোস্ট হয় না, মানে একদম আলাদা ডিপার্টমেন্টে চলে যায়, যেমন ধরো আমার হাজব্যান্ড অন্য ফোর্সে ছিল, সেখান থেকে এনএসজিতে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে এটা ব্যাপারটা মানে এনএসজিটা একদম আলাদা একটা ফোর্স, ঠিক আছে? এটা মানে বিভিন্ন রকমের ফোর্সের ফৌজিদেরকে নিয়ে মানে এটাকে বাছাই করে মানে ট্রেনিং হওয়ার পর তারপরে এই পোস্টে মানুষ যায়, ঠিক আছে? তো এটা একটা আলাদা একদম ডিপার্টমেন্ট, যেহেতু একদম আলাদা একটা ডিপার্টমেন্ট থেকে আলাদা একটা ডিপার্টমেন্টে আসে, সেই জন্য যে বেতনের যে প্রসেসিংটা সেটা লেট হয়। ওখান থেকে যে কাগজপত্রগুলো সেটা এই ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, আর এখানে এসে এটা কাজকর্ম করতে লেট হয়ে যায়, 2-3 মাস মতো লেগে যায় প্রসেসিংটা করতে। তো আমার হাজব্যান্ড না এখন ওখানকার না এখানকার, মানে ওখান থেকে কাগজপত্র সব এখানে পাঠিয়ে দিয়েছে, এরা সব কিছু সেট করবে, তারপরে আমার বরকে টাকাটা দেবে। কিন্তু এমন নয় যে টাকাটা মার যাবে, আমি বলেই দিয়েছিলাম আগেও, টাকাটা ওরা দিয়ে দেবে, যে মাস বন্ধ থাকবে সেই টাকাটা পুরোপুরি আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে টাকাটা বন্ধ আছে, বোঝাতে পারলাম?
তো এই ব্যাপারটা সেদিনকে আমি যেখানে সাজাতে গিয়েছিলাম যে বোনটাকে, তার হাজব্যান্ডও বললো, ওকে বললাম দেখ তো এরকম অনেকে আছে বিশ্বাসই করে না বললে যে আমার হাজব্যান্ডের টাকা বন্ধ হয়ে আছে। তো ও বললো কেন বিশ্বাস করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তোর হাজব্যান্ড একটা আলাদা ডিপার্টমেন্টে গেছে, এনএসজি একটা পুরো আলাদা একটা ডিপার্টমেন্ট। মিতুর খাওয়া হয়ে গেল, এই যে বাসন সব একখানে করে রেখে দেবো, ওগুলো পরে মাজবো একটু পরে, সব বাসন একখানে করে। বাবা এই যে শাকটা দিয়ে গেল, এটা একটু নেতিয়ে যাচ্ছে, তো এই বানিয়ে ফেলতে বলেছে, তো এটাকে বেছে নিয়ে বানাবো পরে। আপাতত এই রান্নাগুলো হয়ে গেল। তো ওখান থেকে সব কাগজপত্র এখানে আসবে, এখানকার অফিস থেকে খতিয়ে দেখবে, তারপরে সব সেট করবে, ঠিক করবে, তারপরে টাকাটা ঢুকবে, কিন্তু পরে একবারেই টাকাটা দিয়ে দেবে। তো প্রায় 11টার দিকে, মানে 11টা বাজতে একটু বাকি ছিল কয়েক মিনিট, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। চলো এবারে শাকটা বেছে রেখে দিই। তো মানে আমি বিনা কারণে আমার দোষ বের করা হয়, মানে কি বলবো, আমি বলতে গেলেও যদি সঠিকটা বলি যে না এটা নয় এটা, সেটারও দোষ বের হয়ে যায়, আমি কি করব সেটাই বুঝি না। তো যাক গিয়ে ভেবেছিলাম এই ব্যাপারে কিছুই বলবো না, কিন্তু তারপরেও না চোখের সামনে মিথ্যে কথা, মানে কি বলবো, যেটা ভুল কথা আর কি, মিথ্যে নয় মানে ভুল, জানে না এই আর কি। পুরো ভিডিওটা হয়তো দেখে না, আমি ভিডিওর মধ্যেই কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দিই। আমি কিন্তু বলেইছিলাম যে সেদিনকে আমি যেতে চেয়েছিলাম, ভাই বলেছিল থাক লাগবে না আমি নিয়ে যাব, সেটা যাইনি জন্যেও কথা হয়েছে যে আমি কেন গেলাম না, দিদি গেল এত ঝামেলার মধ্যে, আমি কেন গেলাম না। তো আমাকে ভাই বলেছিল যে যেতে হবে না বলেই কিন্তু আমি তারপরে কাজে গেছিলাম, না হলে আমি রাত্রেই সেই বোনটাকে মানা করে দিতাম। আর এই কাজটা কিন্তু আজকে আমি প্রথম করছি না, আমি কিন্তু এই কাজটা অনেক আগে থেকে করছি। আমি যখন দিল্লিতে গেছিলাম বরের কাছে, তার আগে থেকেই আমি কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এই কাজটা করি, বিয়েবাড়ি সাজানো। আর হ্যাঁ ঠিকই বলেছ, যদি আমার মা যদি অসুস্থ নাও হতো তবুও আমি কাজটা করতাম, কারণ এটা আমার পেশা, এটা আমার কাজ। আর হ্যাঁ টাকা তো সবসময়ই দরকার, তাই না, শুধু অসুস্থ হয়েছে বলে এখন বেশি টাকা দরকার এইটাই হলো কারণ। আর তার মধ্যে এটাও বলতে পারে যে কী ব্যাপার আজকে মা ওখানটায় গেল, তো মেয়ে কাজে যাচ্ছে, তো কেন যাচ্ছি সেটা, সেই সত্যি কথাটাটুকু শুধু বলেছি, সত্যি কথাই তো, কারণ এখন তো টাকাই লাগবে, তাই না, সব ক্ষেত্রেই টাকা লাগবে। কে দেবে সেই টাকা? আমাদের সবাইকে, পরিবারকেই তো ম্যানেজ করতে হবে, তাই না? তাহলে আমরা যেভাবেই পারি সবাই ম্যানেজ করি না সেই টাকাটা, সেটাও কি দোষ? ভিডিও করছি হসপিটালে বসে, সেটা এডিট করছি, সেটাও দোষ? করতেই হবে বলো, ভিডিও না ছাড়লে আমি টাকা কোথা থেকে পাবো? এখন যে 3 মাস আমার বরের বেতন বন্ধ আছে, ভিডিও থেকে টাকাটুকু না আসলে আমরা খাবোটা কি? তারপরে তো চিকিৎসাও আছে, সেই টাকাটা আমরা কোথা থেকে পাবো বলো তো? একবার ভেবে দেখো তো, বাকি সবার সময় তো তোমরা খুব বলো যে টাকা প্রয়োজন তাই ভিডিও করে, টাকা প্রয়োজন তাই ভিডিও করে, অনেক ব্লগার আছে সববারই টাকা প্রয়োজন তাই ভিডিও করে, তাই না? তবে আমার বেলায় কেন এভাবে বলা হয় যে ভিডিও এডিট করি অসুস্থ? অসুস্থ থাকলে আমি ভিডিও করব না? তাহলে অসুস্থটাকে সুস্থ করতে হলেই তো টাকাই লাগবে, তাই না? মানে সাজানো, যদি কেউ ডাকে তাহলে অবশ্যই আমি যাই, কটা টাকা আসে না আসে সেটা বড় কথা নয়, যেটুকুই আসে সেটুকুই তো লক্ষ্মী, সেটুকুই তো কাজে লাগে বলো। কি দরকার টাকা, টাকা মানে কারো প্রয়োজন নেই এরকম কেউ নেই, সববারই টাকার প্রয়োজন আছে, সে যেটুকুই হোক। তোমাদের হয়তো এটুকু টাকা কিছুই না, কিন্তু আমার কাছে এটুকুই অনেক। একটু একটু করেই আমি যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম করার চেষ্টা করি, যেটুকুই হোক না কেন। আমাদের গ্রামে গঞ্জে তো আর তোমাদের শহরের মতো ওরকম 10-12 হাজার টাকা দেবে না, দেয় না। তো আমাদের এখানে যেটুকু হয় সেটুকুই আমার কাছে অনেক। আমি অত আমার টাকার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আমার ততটুকুতেই সন্তুষ্ট, সেটুকু হলেই আমার হয়ে যায়। আমার যেটুকু হয় আমি সেটুকুতেই সন্তুষ্ট। আর কি করে বোঝাবো, আমার হাজব্যান্ডের অনেক টাকা, এতটাও টাকা দেয় না, ঠিক আছে, এতটাও টাকা ও ইনকাম করে না। আর তার মধ্যে বলেইছি তো 2-3 মাস মতো বন্ধ হয়ে আছে, এখন এই মুহূর্তে তো আর পাচ্ছে না, না সেটা পাবে, সেটা পরে পাবে, এই মুহূর্তে পাচ্ছে না। আর লোন তো কত লোন করব, লোন তো করেইছি, অনেক করেছি, লোন সুদ সব করা হয়েছে, একটা লোন নয়, সব কিছু আমাদের এই যে আমি যেটুকু ইনকাম করছি বর্তমানে সেটা দিয়ে আমার হাজব্যান্ড চলছে, আমি চলছি, আবার লোনের জন্যই এখান থেকে একটু একটু করে ইয়েতে ঢুকিয়ে রাখতে হবে, অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখতে হবে। না হলে যদি লোন তো আর মানে আমাদের বাড়ি এসে টাকা নেবে না, অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। অ্যাকাউন্টে যদি টাকা না থাকে আর অ্যাকাউন্ট যদি ফাঁকা থাকে আর ওরা যদি কাটতে না পারে, তখন লোনের যে একটা ইয়ে আছে সেই জিনিসটা লো হয়ে যায়, মানে ভবিষ্যতে ওরা আমাদেরকে আর লোন দিতে চাবে না, এইরকম সমস্যা হয়ে দাঁড়াবে। তো যাক, আমাদেরটা আমরা বুঝি, তোমাদেরটা তোমরা বোঝো, তোমাদের সঙ্গে আমাদের মেলালে মিলবে না বন্ধুরা। সবাইকে বলছি না, 2-1 বোঝে না তাদেরকে বলছি, তোমাদের সঙ্গে আমাদেরকে মিলালে চলবে না, আমাদের সমস্যাটা একান্তই আমরাই বুঝতে পারছি। যখন এত কোশ্চেন করো তখন এই ভিতরে খবরগুলো বলতে আমরা বাধ্য হই, তাছাড়া এইসব বলার আমাদের মোটেও ইচ্ছে নেই।
সোনুকে বললাম তুমি স্নানটা সেরে নাও, আমি এদিকে মাছ নিয়ে আসলো ভাই, তো এখন মাছগুলো ভেজে নেব। তো আর একটা ব্যাপারে বলেছেন যে আমার ভাইকেও আমি লোন করে কেন দেইনি আর কি, যখন বেবি হয়েছে। তো আপনার কি মনে হয় যে আমার ভাই বেবি প্ল্যানিং করেছে আর কোনো প্রিপারেশন নেয়নি? বিয়ের পরই ওরা কিছুদিন পর সবাই বলছিল যে বাচ্চা কেন এখনও নেয় না, বাচ্চা কেন এখনও নেয় না, 1-2 বছর পর। আমি মানা করেছিলাম যে এখনই নিতে হবে না, কারণ তারা মানে আর্থিকভাবে সেভাবে স্ট্রং ছিল না। তা আমি মানা করেছিলাম যে এখনই বেবি নিতে হবে না, আমি তোকে বলেছিলাম 1-2 বছর 3 বছর পর নাও, আগে আর্থিকভাবে স্ট্রং হও, তারপর একটা বেবিকে পৃথিবীতে আনলেই তো হয় না বলো, তার জন্য প্রিপারেশন নিতে হয়। তো ওদেরকে আমি বলেছিলাম যে একটা চ্যানেল খোলো খোলো করে করে। আমি ভাই তখন বলছিল যে কী করবে, কী দেখাবো, ও একটু কনফিউশনে ছিল। আমি বললাম চলো কোনো ব্যাপার না, খোলো তো। আমি বলে 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 জবরদস্তি ওকে খুলিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এখন ওরা আর্থিকভাবে যেটুকুই হোক স্ট্রং হয়েছে, তারপরে তো বেবিটা নিয়েছে। মানে বেবি প্ল্যানিং করলো আর কোনো প্রিপারেশন নেয়নি, মানে কারো আশা করে তোর কেউ এইসব করে না। তো সেই প্রিপারেশনটুকুও নিয়েছে বলেই বেবিটা প্ল্যানিং করেছে, তো নিয়েছে। সমস্যা হলে অবশ্যই পাশে থাকতাম, কেন থাকতাম না। যখন থেকে আমার সাধ্য হয়েছে, যেটুকুই সাধ্য হয়েছে, আমি ভাইয়ের পাশে থাকার চেষ্টা করেছি। একবার কিন্তু আমিও আমার চেনটাকে বন্ধক দিয়ে আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম, একটা ভাইয়ের একটা প্রয়োজন ছিল, খুবই দাঁড়িয়েছিলাম। আবার সেটাকে আমি ছাড়িয়েও ছিলাম। কিছু টাকা ও দিয়েছিল, কিছু টাকা আমি, যেটুকু সাধ্য আমি ছাড়িয়ে নিয়ে এসেছিলাম মালাটা, যেটা কাউকেই বলিনি, আজকে প্রথম বললাম। বাধ্য হই আমি, কারণ তোমরা যে এই উল্টোপাল্টা কথা বলো না কতগুলো, সত্যি খুব কষ্ট লাগে। আর আজকে যদি আমি জানতে পারতাম যে ভাইয়ের বউয়ের সোনা বন্ধক দেবে, সেটাও আমি মানাই করতাম। আমি জানি না, ওরা বলেছিল ধার নেবে, অথচ হঠাৎ করে ওরা ভিডিওতে শুনলাম যে বন্ধক দিয়েছে। আমি জানলে কি আমি মানা করতাম না? কি মনে হয় আপনাদের? আপনারা বলেন যে তোমার ভাইকে আজকে বন্ধক দিতে হলো। আর দিদির থেকে যদি না নিতাম, ওটুকু দিদি কষ্ট পেত। ও নিজেকে ছোট মনে করতো যে আমি আজকে বড় মেয়ে হয়ে কিছুই করতে পারলাম না। ও কিছুতেই মানছিল না যে আমি ওর টাকা নিব না, আমরা নেব না, যে জন্য ও জবরদস্তি দিয়েছে। ওর মনের সন্তুষ্টির জন্য আমি ওর কাছ থেকে ওটুকু নিয়েছি। আর আমি দেবো না বলছো, অনেকে বলছে, অনেকে না, 2-1 বলছে যে দিদির নেওয়া হলো, ওর নেওয়া হলো, আমার কেন নেওয়া হলো না? আমি কি প্রথম দিন যেদিন গেছিলাম সেদিন করিনি? সেদিনকে আজকে বলছি প্রথমবার, আজ সেদিনকে আমার হাতে 4-5 হাজার টাকা ছিল, সেদিনকে 4-5 হাজারের মতো গিয়েছে। পুরো হিসেবটা দিলেও তো দোষ হবে, তো সেই জন্য হিসেব দেবো না, শুধু বলে দিচ্ছি গাড়ি ভাড়া, ঔষধ, টেস্ট, ডক্টরের ভিজিট, খাওয়া দাওয়া, যাওয়া আসা, এইসব মিলে 4-5 হাজার মতো গেছে। আর বাকি পরে এখনও তো পুরো কাজটা বাকি আছে, সেখানে কি আমি কিছুই করব না? আমার মায়ের জন্য আমি কতটুকু কি করব সেই হিসেবটা আমার দিতে একদমই ইচ্ছে করে না, বিশ্বাস করো। কিন্তু কিছু লোক বাধ্য করে আমাকে উত্তর দিতে, নাহলে ওরা মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আমার বিরুদ্ধে অনেক ফুসিয়ে রাখে। ভাই আর সোনুকে দিয়ে দিলাম, মাকে তো ভাই সকালবেলায় রেখে এসেছিলো দিদির বাড়িতে, বিকেলবেলা ও যাবে। আর এটা মিতুর জন্য এখন সাজিয়ে নিলাম। আর ও মাছের মাথা খায় না, তাই মাথাটা ভাইকে দিয়ে দিয়েছি। আর একটা কথা কি জানো তো, আমিও এই রুটিন, এই নিয়ম মেনেই চলি, আর বাকিদেরও বলি, কাউকে আর্থিকভাবে বারবার সাহায্য করার থেকে তাকে নিজে পায়ে দাঁড় করানোটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আর সেটাই ভালো, সব থেকে শ্রেয়, যাতে সে নিজেই করতে পারে। আর এটার অন্যরকম একটা খুশি, নিজে করার খুশিটাই আলাদা। অন্যের কাছে হাত পেতে কোনো কাজ করার চেয়ে নিজে ইনকাম করে কাজ করার মজাটাই আলাদা। যে জন্য দেখো, আমিও বিয়ের কিছুদিন পরেই মানে আমার মধ্যে একটা চেষ্টা ছিল যে আমি কিছু একটা করব। আমি টেইলারিং শিখেছিলাম, পার্লারিং শিখেছি। হ্যাঁ, শিখেছি আমি পার্লারিং, বিউটি পার্লার কোর্স করেছি। বলছে আমি সেরকম বিউটিশিয়ান না, আমাদের একটা পার্লারও কিন্তু ছিল, তাই না? ছিল তো আমাদের পুরো ফ্যামিলির, এখনও আছে, শুধু খোলা হয় না। কিন্তু বাড়িতে এখনও লোক এসে আমার কাছে ভ্রু তুলে যায়, চুল কেটে যায়, আর শিখিয়েওছি। হ্যাঁ, তবুও এরকম করে বলে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তো বলেইছি সেরকম বিউটিশিয়ান আমি না। তো আমি দেখো ঠান্ডা ভাতটা নিয়ে বসেছিলাম, মিতু আবার আমাকে গরম ভাত দিয়ে গেল, বলছে সত্যি গরম ভাতই খাও। আমার সেরকম কোনো ট্যালেন্ট নেই, তবুও ভালোবেসে আমাকে যারা ডাকে আমি যাই, কাজ করি। আজীবন নিজের ফ্যামিলির কথা সবাই চিন্তা করে, নিজের ফ্যামিলিকে ফ্যামিলির লোকেদের থেকে বেশি কেউ ভালোবাসে না। সবসময় চেয়েছি যে আমার সবাই, 2 ফ্যামিলি আর্থিকভাবে স্ট্রং হোক, সবাই আমরা চেয়েছি। একটা মেয়ে যদি বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে নিজের ফ্যামিলির জন্য কিছু করতে যায় না, তো লোকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। বিশেষ করে একটা করওয়া সত্যি আজকে বলবো, শ্বশুরবাড়ির থেকে। সেটা সবার ভাগ্যেও হয় না, সবার ভাগ্য একরকম হয় না।
আর আমি তাই চেয়েছিলাম যে আমার ভাইকে নিজে পায়ে দাঁড় করাতে, সে নিজে পায়ে দাঁড়াক, আমার ফ্যামিলি স্ট্রং হোক আর্থিকভাবে, এটুকুই চেয়েছিলাম। তো একটা সময় অভাব অনটন ছিল বলে এখনও আমাকে লোকে বলে যে ভিখিরির ফ্যামিলি থেকে এসছে, গরিবের ফ্যামিলি থেকে এসছে, এই জন্য শ্বশুরবাড়িটা একটু ভালো পেয়েছে, এই জন্য কিপটামি করে, এই সেই অনেক কথা বলে। তবে এই কথাটা কিন্তু আজকে আর আগের দিন কিন্তু এখন আর নেই, এখন কিন্তু বদলে গেছে। এখন আমার ফ্যামিলি কিন্তু ওই আগের দিনে নেই, যেটুকুই আছে খেয়ে পড়ে বেঁচে আছে, ভালো আছে, বলো এরকম তা না যে না খেয়ে আছে। আর এই দিনটাই আমি দেখতে চেয়েছিলাম। আমাদের যেরকম সাধ্য সেভাবেই চলি, সেভাবেই খাই। কারো চোখে বা আমাদের চলাটাই স্বপ্ন মনে হয় যে ইস কী সুন্দর চলছে, কী সুন্দর খাচ্ছে পড়ছে, এটা যদি আমার হতো। কারো জন্য আমাদের লাইফস্টাইল কারো স্বপ্ন হতে পারে, আবার কারো চোখে মনে হতে পারে যে একদম নিম্নমানের খাচ্ছে পড়ছে, কষ্ট করে চলছে কিপটেমি। এটা হচ্ছে যাদের যে অবস্থান, সে সেই অবস্থা থেকে আমাদেরকে ওই চোখে দেখে, তাই না? তবে আমাদের যে অবস্থান, আমি যে অবস্থাতে আছি, আমি তাতেই খুশি। এমনকি আমার হাজব্যান্ডও খুশি, কারণ আমরা এর থেকেও খারাপ দিন দেখেছি। আমার হাজব্যান্ড বলো, ওদের ফ্যামিলি বলো, বা আমরা বলো, আমাদের ফ্যামিলি বলো, আমরা অনেক খারাপ দিন দেখেছি। এখন আমরা মোটামুটি অনেকটাই ভালো আছি, যে জন্য আমরা নিজেদেরকে হ্যাপি মনে করি। কিন্তু তোমাদের চোখে হয়তো বা নাও লাগতে পারে সেটা। তবে সবার ক্ষেত্রে সবাইকে বলছি না, আমরা যেমন আমাদের যেরকম লাইফস্টাইল সেরকমই পছন্দ করো, সেরকমই ভালোবাসো। দু একজন বলে তো তাদের হয়তো তাদের চোখে হয়তো আমাদের এরকমই মনে হয়। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যেবেলার দিকে যে মা বড় ভাগ্নি ওরা এসেছিল, আমরা সবাই খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে এখন শুতে চলে আসলাম। ঠান্ডা লাগছে একটু একটু, কারণ বৃষ্টি বৃষ্টি হয়েছে না, তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, যে জন্য যে এটাই পেঁচিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকের একটা নতুন সুন্দর ব্লগের সঙ্গে। আজকে এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি। এই যে আমার ভাগ্নি এসছে, আজকে সবাই মিলে শুভ। ওর একা একা মন বসছে না, বলছে কখন হবে তোমাদের খাওয়া দাওয়া, আসো। আমার তো দিনই খারাপ হয়ে যায় কেন? যদি আমি সকালে উঠি আর যদি আমি একটুখানি নাড়াচাড়া করে উঠি, তাই সবাই উঠে যায়। তারপর সবাই নিজে কাজ করতে থাকে। আমি ভাবি আরে এরা তো আগে উঠে যায়, আমার ওই ভারীর জন্য, এই জন্য আমি ছুপে ছুপে উঠে আর তাতে ব্রাশ করে নিই। চলো টাটা, কালকে আবার আসবো, ফিরে আসবো আবার কালকে সকালে। শুভরাত্রি দিলাম, তাহলে তো বুঝে যাবে আমি